আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন চলছে। সকালে শহরের টাউন ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সবশেষ 2010 সালের 2রা ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিল সেশনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যোগ দিচ্ছি তার বক্তব্যে। সেই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আমাদের আজকে সম্মেলন, দলের সম্মেলন, এবং 16 বছর পরে চুয়াডাঙ্গাতে সম্মেলন হচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাকে পানি দিয়ে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন কে মনে আছে? কে? জোরে বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তাই না? তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কি উদ্দেশ্য করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ তার ক্ষমতায় ছিল। তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না। এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছিল। এই যে কিছুক্ষণ আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে। শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে শুধু বিরোধিতা করা। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কেন্দ্র সরকার থেকে অনুমতি নেব এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল। সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। কথা বলার কোন উপায় ছিল না। মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছি করেই বলছি, আজকে বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা, এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। দেখছিলেন বিএনপি মহাসচিবের বক্তব্য। স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নির্বাচন সংস্কার কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, সংস্কার না করে স্থানীয় সরকার নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে। তাই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার একটা সমন্বিত পদ্ধতি গড়ে তোলা হবে। অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকাল 10:30টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা শুরু হয়। সভায় ডক্টর তোফায়েল আহমেদ বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে 23,000 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু সংস্কার করে নির্বাচন হলে ব্যয় নেমে আসবে 6,000 কোটি টাকার মধ্যে। সংসদ সদস্যরা যাতে স্থানীয় সরকার প্রতিনিধিদের কাজে সম্পৃক্ত হতে না পারেন সে বিষয়টি নিশ্চিত করতে সংস্কার করা হবে বলে জানান তিনি। এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না।
এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। জুলাই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র জনতা কোনো খুনি হাসিনা কিংবা তার কোনো দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। বরিশাল থেকে আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। পৃথিবীতে আসার আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাবা মাজহারুল ইসলাম রনি। মাত্র ১৯ দিন আগে সেই মেয়ে রোজা পৃথিবীতে এলেও না ফেরার দেশে বাবা রনি। একমাত্র সন্তানের মুখ না দেখেই যে প্রাণ দিয়েছে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা ১৬ বছর ভুলে গিয়েছি, আমরা ওই ৩৬ দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। জনযুদ্ধে এই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফেরা হবে না, এমনটাই অনুষ্ঠানে বললেন সার্জিস আলম। হত্যার বিচার না হওয়া পর্যন্ত খুনি হাসিনা কিংবা তার দোসরদের পক্ষে যারা কথা বলবেন তারাও ফ্যাসিস্টদের দোসর বলে জানান তিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই জীবনে একবারের জন্য হলেও যেন আমরা সকল শহীদ পরিবারের বাড়িতে আমরা যেতে পারি। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তারা আমাদের জন্য জীবন দিয়েছে, এইটুকু তারা আমাদের কাছে একদম প্রত্যাশা করে এবং এটুকু অবশ্যই হওয়া উচিত। আমরা আপাতত ৫ লক্ষ টাকার চেক দিচ্ছি, এটা মাত্র শুরু। এটা যেন কেউ না মনে করে এটা দিয়ে শেষ, একদম শুরু। এটা তাদের যতদিন যা কিছু প্রয়োজন হবে সকল যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠানে বরিশালের ৭৯ শহীদ পরিবারকে দেয়া হয় ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা। শহীদদের পরিবারের পুনর্বাসনে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আয়োজকরা। এনটিভি নিউজ ডেস্ক। ৪টি খাল দখলমুক্ত করতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাজেট করেছে ৯০০ কোটি টাকা। ৩ বছর কেটে গেলেও কাজের অগ্রগতি শূন্যের কোঠায়। তবে দখলমুক্ত হওয়ার পর প্রবাহমান খালে মাছ চাষ, ফুডকোর্ট, ওয়াকওয়ে নির্মাণ ও নানা অবকাঠামোর পরিকল্পনা অপ্রয়োজনীয় বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। তারা বলছেন উন্নয়নের নামে অযাচিত এবং কয়েক গুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের আয়োজন ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক হাসান। নদী বিধৌত ঢাকার ভেতরে জালির মতো ছিল খাল আর জলাশয়, কিন্তু সেই খাল ভরাট, দখল আর দূষণের কারণে অস্তিত্ববিলীন। সেই খেসারত দিচ্ছে নগরবাসী। অল্প বৃষ্টিতে যেমন সড়কে পানি জমে যায়, তেমনি অতিবৃষ্টির কারণে তৈরি হয় দীর্ঘ ভোগান্তি। রাজধানীবাসীর এমন করুণ দশাকে পুঁজি করে লুটপাটের বিশাল আয়োজন সাজিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 4টি খাল উদ্ধারের জন্য বরাদ্দ আনা হয় ৯০০ কোটি টাকা। খালগুলোতে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ আর দখল হয়ে যাওয়া ঢাকার এসব খাল উদ্ধার করে মাছ চাষের পরিকল্পনা এঁকেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবাস্তবে পরিকল্পনা বাদ যায় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে। ২০২২ সালে মান্ডা, জিরানি, কালুনগর ও শ্যামপুর এ 4 খাল পুনরুদ্ধার করতে ৮৯৮ কোটি টাকার প্রকল্প পাস হয়, যার মূল লক্ষ্য ছিল জলাবদ্ধতা নিরসন। তবে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও প্রকল্প সংশ্লিষ্টরা সেই টাকায় অবকাঠামো নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। খাল উদ্ধার ছাড়া ওয়াকওয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি টাকা। তবে এসব খালের পাশে হাঁটার জায়গা তৈরির কোনো পরিবেশই নেই। আছে খালের সৌন্দর্য উপভোগ করার চিন্তা, যেখানে খরচ হবে ৬ কোটি টাকা। খালের পাশে ফুডকোর্ট নির্মাণে ব্যয় হবে ৩১ কোটি টাকা। 4টি খালে ৭২১টি বৈদ্যুতিক বাতি বসাতে ৯ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগে সর্বোচ্চ ৬০,০০০ টাকায় বাতি বসাতে পারলেও এই প্রকল্পে তারা এক একটি বাতির দাম নির্ধারণ করেছেন ১,২৮,০০০ টাকা।
এসব কিছুই নির্ধারণ করা হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই। সিটি কর্পোরেশনের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেন নগর বিশেষজ্ঞরা। জনগণের এই ট্যাক্সের এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও সেটার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। 4টা খালের এই যদি সংস্কার কার্যকরভাবে না হয় তাহলে এই 980 কোটি টাকা ব্যয়ের পর এটার কার্যকারিতা সুফল খুব একটা ভালোভাবে পাওয়া যাবে বলে মনে হয় না। প্রকল্পে ঝাঁপিয়ে পড়লাম, অথচ আমরা জানি না প্রকল্পে কি করা যাবে কি করা যাবে না। এতদিন পরে 3 বছর পার হয়ে গেল, সময়টা নষ্ট হলো, কিন্তু এখনও সেই প্রকল্পটা আসলে এগোয়নি। এখন বলা হচ্ছে যে নতুন করে আমরা নকশা করব, আরও নতুন করে দেখব যে সিএস ম্যাপ দিয়ে করা যায় কি যায় না। এটা তো শুরুতেই করার কথা ছিল। জায়গা বা প্রয়োজন কোনোটি না থাকা সত্ত্বেও এসব খালে 170 কোটি টাকা দিয়ে পথচারী সেতু, যান চলাচলের সেতু নির্মাণ করতে চায় দক্ষিণের নগর প্রশাসন। এমন অসঙ্গতি কাটিয়ে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের পুনরায় কাজ শুরু হবে বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা। কোনটা সোজা কথা এই মুহূর্তে এটি করাটা সমীচীন হবে সেটি হয়তো একটি রিঅ্যাসেসমেন্টের একটি বিষয় আসবে। তা আশা করি যে প্রকল্প পরিচালক কিংবা মন্ত্রণালয়ের মাধ্যমে সেটিও আমরা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে ব্যয়গুলো যাতে যথার্থ হয় সেই বিষয়গুলো আবার একটা পর্যবেক্ষণ করে সেটার বাস্তবতার আলোকে সেই সিদ্ধান্তটাও নেওয়া হবে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস বাস্তব ভিত্তিক প্রকল্প নিয়ে খাল উদ্ধার কার্যক্রম পরিচালনা করলে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ সহ নাগরিক সেবা নিশ্চিত হতে বলে মত বিশেষজ্ঞদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভবদহের জলাবদ্ধতা প্রকৃতিরই এক প্রতিশোধ। পরিবেশকে পাশ কাটিয়ে গ্রহণ করা প্রকল্পই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা অবসানে টিআরএম প্রকল্প বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, প্রাকৃতিক উপায়ে খুঁজতে হবে সমাধান। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের আজ 2য় পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল, ছবি তুলেছেন জামাল হোসেন। ভবদহ স্লুইস গেট। শ্রীনদীর গলা টিপে গেটটি বসানো হয় পাকিস্তান আমলে। 53টি বিলের পানি নিষ্কাশন হতো এ পথে। নদীর স্বাভাবিক প্রবাহে উজানের চেয়ে ভাটির অংশ উঁচুতে থাকার কথা, কিন্তু এর উল্টো চিত্র ভবদহে। পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার কবলে 330 বর্গ কিলোমিটারের এলাকা। লোকালয়ে লবণ পানির প্রবেশ ঠেকাতে 60-এর দশকে এমন 44টি স্লুইস গেট স্থাপন করা হয় ভবদহ অঞ্চলে। ভবিষ্যতের কথা চিন্তা না করে এই প্রকল্প হাতে নেওয়া হয়, যা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 20 বছরের মতো এই প্রকল্পের সুফল মিললেও 80-র দশকের শুরুতে প্রতিশোধ নিতে শুরু করে প্রকৃতি। যে পলি বিলে আসার কথা ছিল সে পলি জমতে থাকে নদীর বুকে। একসময় বাঁধের বাইরের অংশ ভিতরের নদী ও ভূমির চেয়ে উঁচু হয়ে যায়। সেই থেকে টিকে থাকার প্রতিকূল পরিস্থিতিতে ভবদহের 10 লাখ মানুষ। একটা নদীর প্রস্থচ্ছেদ, প্রশস্ততা, গভীরতা নির্ভর করে কতটা পানি সে ক্যারি করছে। যখন জোয়ার ভাটার পরিমাণ কমে গেল তখন নদীর আর সেই প্রস্থচ্ছেদ থাকলো না, তার তলাটা উপরে উঠে গেল, প্রশস্ততা কমে গেল। দ্বিতীয় ঘটনা ঘটলো, একই সময়ে উজান থেকে যে পানি আসতো গোড়াই কিংবা মধুমতি কিংবা হরি, শ্রীনদী, কপোতাক্ষ এইগুলো জুড়ে এটাও বন্ধ হয়ে গেল। গঙ্গার সাথে তাদের সম্পর্ক খারাপ হলে দুটো মিলে জলাবদ্ধতা হয়েছে। বছর বছর নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু যে মাটি কাটা হয় তা পাশেই রেখে দেওয়া হয়। জোয়ারের পানিতে সেই মাটি আবার গিয়ে জমে নদীতেই। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলে না ভবদহবাসীর। এক গবেষণা বলছে প্রতি বছর 1 মিটার করে ভরাট হচ্ছে ভবদহের উজানের নদীর তলদেশ। ভবদহের মানুষ এই দুঃখ থেকে মুক্তি পেতে গড়ে তুলেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নামে নাগরিক কমিটি। এর প্রধান উপদেষ্টা বললেন, টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্পই আপাতত সমাধান ভবদহের জলাবদ্ধতার। 100 কিলোমিটার এলাকার 400 গ্রাম, তারও বেশি গ্রাম পানির তলে চলে গেছে। সমাধান হলো, আমরা বলেছি যে অবিলম্বে টিআরএম চালু করতে হবে। এই মুহূর্তে ভবদহ সুইচ গেট থেকে মাটি খনন করে একটা নালা করে দিয়া, যাতে এই অঞ্চলে সুইচ গেটের গেট তুলে দিয়া, তাহলে জলাবদ্ধতার একটা সংকট থেকে আমরা মুক্ত হব। ভুক্তভোগীরাও চান টিআরএম বাস্তবায়ন ও আমডাঙ্গা খালের সংস্কার। আর আমডাঙ্গা যদি সংস্কার না করা হয় তাহলে আমাদের দুর্গত যাবে না। গেল করবো না, আমরা ফসল করতে চাই। সরকার এখানে 2 দিন যদি এসকোমিটার দেয় তাহলে আমাকে এই 27টা বিলির জল নিষ্কাশন হয়ে যাবে। টিআরএমটা যদি করা হয়
তাহলে এই নদীটা বেঁচে যাবে এবং আমরা সারা জীবনের এই যে জলাবদ্ধতা এটা থেকে আমরা মুক্তি পাবো। তবে টিআরএম প্রকল্পেই একমাত্র সমাধান দেখছেন না পানি বিশেষজ্ঞরা। মাটি কেটে কিচ্ছু হবে না, আপনার এই জমিকে উঁচু করতে হবে, কারণ ওই নদীর তলদেশ আর নিচু করার উপায় নেই। কারণ যে পরিমাণ জোয়ার আসে, এই জোয়ারটাকে বাড়াতে গেলে নদীর সাথে ভিতরের বিলগুলোকে কানেক্ট করতে হবে, করলে জোয়ারের পরিমাণ কিছুটা বাড়বে, তার সাথে সেডিমেন্ট এসে এই জমিটাকে উপড়ে তুলতে হবে। এটার জন্য প্রয়োজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষকে সংবদ্ধ করে তাদের জমিটাকে যে 3 বছর 4 বছর 5 বছর লাগবে প্রাকৃতিকভাবে উঁচু করতে, এটার জন্য তাদের ক্ষতিপূরণ দিয়ে পুরো কাজটা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন 80-র দশকের শুরুতে সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া হলে জলাবদ্ধতার শিকার হতো না ভবদহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে তরুণরা তাদের নির্মিত দেয়াল লিখন ও ছবির মাধ্যমে নতুন বাংলাদেশের ছবি তুলে ধরেছে, যা তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ এসেক। সকালে রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংক ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনী পেইন্ট ইয়োর স্কাই মেক ইট ইয়োর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, শত শত পাতা লিখে যতটা না বোঝানো যায় তার চেয়েও বেশি বোঝানো যায় একটি মাত্র ছবি দিয়ে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে 30 নভেম্বর পর্যন্ত। In one painting, he expressed about 100 pages of write-up. And the students, they have expressed it very aptly. I was looking, this painting, for example, a dove is there and the olive. You see how it has expressed the peace. I think what the youth of Bangladesh have done is unique. It stands tall, painted their vision of a new Bangladesh. The energy, the creativity that emanates from these works are nothing short of inspiring. চুয়াডাঙ্গায় বিএনপির কাউন্সিল সেশনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সরাসরি যোগ দিচ্ছি তার বক্তব্যে। অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বে আমরা আছি, কিছুক্ষণের মধ্যে প্রথম পর্ব শেষ হয়ে যাবে, দ্বিতীয় পর্ব শুরু হবে। প্রথম পর্বে বিভিন্ন পর্যায়ে দলের মহাসচিব সহ জেলা সম্মেলনে আমি স্মরণ করতে চাই বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের যে সকল সহকর্মী শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করতে চাই। আজকের এই জেলা সম্মেলনে সমগ্র চুয়াডাঙ্গা সহ সমগ্র বাংলাদেশে আমাদের শত হাজারো সহকর্মী যাদেরকে আমরা হারিয়েছি, যে সকল সহকর্মী যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই 60 লক্ষ নেতাকর্মী যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদেরকে যারা গায়েবী মামলা সহ মিথ্যে মামলার নির্যাতনের শিকার হয়েছেন, সারা দেশে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা আমার সেই 60 লক্ষ সহকর্মীদেরকে আমি স্মরণ করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই যে এখানে জেলা সম্মেলন, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমরা কিছুক্ষণ আগে, আমি বক্তব্যের আগে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে দেশের অতীত বর্তমান এর বহু কথা আমরা জেনেছি, ভবিষ্যৎ সম্পর্কে কিছু আমরা শুনেছি। আমি যেহেতু সেই কথাগুলো হয়ে গিয়েছে, আমি সেই কথাগুলোতে আজকে যাব না, যা আপনারা এর ভেতরেই শুনে ফেলেছেন। এখন এই যে আমরা একটু পরে, আমার বক্তব্যের পরে খুব সম্ভব আপনাদের দুপুরের খাবারের জন্য একটু বিরতি হবে, তারপরে সম্মেলনের যে আসল, যেটি একটু আগে বাবু খান বলছিলেন যে দ্বিতীয় যেই পর্বটি, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। কি সেই পর্ব? অর্থাৎ ভোট প্রদান, বা সম্মেলনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, ভোট প্রদানের মাধ্যমে আজকের যে 800 কাউন্সিলর, এই কাউন্সিলর বৃন্দ আজকে সিদ্ধান্ত নেবেন যে আগামী
2 বছর যে সাংগঠনিক আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে সাংগঠনিক মেয়াদ, সেই মেয়াদের জন্য এই 800 কাউন্সিলরের অধিকাংশ কাউন্সিলর তাদেরকে দায়িত্ব প্রদান করবেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, কেন আমরা তো চাইলে ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো 1 জন 2 জন 5 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে 800 কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম কারণ আছে, অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি, এই মুহূর্তে দেশে যেরকম জনসংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু ভোটার কিন্তু প্রায় 12 কোটির মতো, পুরো 20 কোটি কিন্তু ভোটার না। ঠিক একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন, কিন্তু কাউন্সিলর হচ্ছেন 800 জন। এই 800 জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন কারা দলকে পরিচালনা করবেন। কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে? কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, সাংগঠনিক সম্পাদক কে হবেন, এই যে 3টি পদে নির্বাচন হবে, এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি, আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, সেই ব্যক্তি কতগুলো বিষয় যতক্ষণ দায়িত্বে থাকে সেই কতগুলো বিষয় দেখভাল করে। কি সেটি? যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে, সে দেখভাল করে দলের স্বার্থ, সে দেখভাল করে দলের নেতাকর্মীদের সুবিধা অসুবিধাগুলো, কষ্ট দেখভাল করে, সে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কিনা, সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে করছে কিনা। এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে। এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু এটাই নয়, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে সম্মেলন হলো আজকে, প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করব আমাদের, এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি, এই ভিত্তিটি মজবুত হবে। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব। এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একজনের পরে আরেক নেতা, আজ এই নেতা দায়িত্বে, পরবর্তীতে কে আসবে সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে, অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না। এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, একটি প্রসেস, একটি প্রক্রিয়া গড়ে উঠবে, ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে। এই ধরনের কর্মী তৈরি করবে। হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না, প্রকৃত কর্মী যারা দলের দুঃসময়, আপনারা যেমন বিগত স্বৈরাচার সময়, আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন, দলের ঐক্যকে ধরে রেখেছিলেন, দলের ব্যানারকে ধরে রেখেছিলেন, আপনারা এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে ওই
যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম আমি, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেতা চলে আসবে, সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব উনি ওনার বক্তব্য বলেছেন, দেশের প্রেক্ষাপটে নির্বাচনের বিষয় বলেছেন। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কেন? কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে, আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন, এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। হ্যাঁ, এখন এসেছে সংস্কারের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই ওয়াকিফাল আছেন, দেশের মানুষ ওয়াকিফাল আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 1 মাস আগে নয়, 2 মাস আগে নয়, 3 মাস আগেও নয়, আজকে থেকে প্রায় 2 বছর আগে আমরা বাংলাদেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছি। আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয়, 3 মাস আগেও নয়, 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে। সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার, কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময় সময়। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি আমি বলছিলাম যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব, যারা দলকে সুসংগঠিত করবে, যারা দলের নেতাকর্মীদের স্বার্থ দেখবে, যারা দলের আদর্শ নীতিকে মানুষের মাঝে নিয়ে যাবে, প্রতিষ্ঠিত করবে, যারা সত্যিকার ভাবে রাজনৈতিক ভিত্তিরূপে দলকে গড়ে তুলবে। ঠিক একইভাবে আজ যদি দেশে একটি সত্যিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া,
সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে এবং তার ভিত্তিতে তারা বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে। আজকে নির্বাচন হলে দেশে কেন আমরা নির্বাচন চাইছি, বারে বারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কেন নির্বাচনের কথা বলছে, কারণ এই জন্যই নির্বাচনের কথা বলছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এই যে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমরা বিশ্বাস করতে চাই যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারা দিতে সক্ষম হলেই একমাত্র সেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে যারা সত্যিকারভাবে জনগণের কথা বলবে, যারা সত্যিকারভাবে জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবে। তাহলেই একমাত্র সংসদে বসে আলোচনা হতে পারে কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমানে যে সন্তানরা, তাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে আমরা সাজাতে পারবো, যাতে করে তারা ভবিষ্যতে শুধু পুঁথিগত বিদ্যা না, তারা যে আমাদের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেই মূল্যবোধের আলোকেও শিক্ষিত হয়ে তারা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। আজকে যদি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃতভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে, তাহলে সেই জনপ্রতিনিধিরা সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করা যায়, কিভাবে হাসপাতালগুলোতে, বিভিন্ন চিকিৎসালয়গুলোতে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা যায়, কিভাবে তাদেরকে বেশি স্বাস্থ্য সেবা দেওয়া যায়। আজকে যদি সংসদে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে বাংলাদেশের কৃষকদেরকে তাদের সমস্যাগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কমিয়ে নিয়ে এসে কৃষকদের সুবিধা বৃদ্ধি করা যায়, কৃষকদের সমস্যার সমাধান করা যায়। এইভাবে প্রত্যেকটি সেক্টরের সমস্যা কিভাবে পর্যায়ক্রমিকভাবে সমাধান করা যায় এবং আমরা যে 31 দফা দিয়েছি সংস্কার প্রস্তাব, দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, শুধু আমরাই নয়, বিভিন্ন দল দিয়েছে, বিভিন্ন সুশীল সমাজ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যেই পরিবর্তনগুলোর কথা বলছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।